আলাইকুম স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাদল হোসেন। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা হিসাব বিজ্ঞানের একেবারে মূল বিষয় নিয়ে আলোচনা করব, প্রধান বিষয় নিয়ে আলোচনা করব বা একেবারে বেসিক নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি হিসাব বিজ্ঞান শিখতে চান, আপনাকে প্রথমেই জানতে হবে কোন কোন জিনিসগুলো ঘটনা এবং কোনগুলো লেনদেন। কেননা হিসাব বিজ্ঞান আমরা যে সকল কাজগুলি করি না কেন বা যে লেনদেনগুলোই করি না কেন, যে হিসাবগুলোই করি না কেন, প্রথমেই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়। তাই আমরা আজকের ক্লাসে শিখব কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়। তো লেনদেন শিখতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ঘটনা কি। এখন আমরা যা কিছু করছি, আমাদের যা আশেপাশে যা কিছু ঘটছে তার সবই হলো ঘটনা। যেমন ধরেন আপনারা এখন এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের সামনে কথা বলছি, এই সব কিছুই হলো ঘটনা। কিন্তু এই সমস্ত ঘটনা নিয়ে হিসাব বিজ্ঞান আলোচনা করে না। হিসাব বিজ্ঞান শুধুমাত্র সেই সকল ঘটনা নিয়ে আলোচনা করে যেগুলো লেনদেন হবে। তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে কোন ঘটনাগুলো লেনদেন। কোনো ঘটনা লেনদেন হতে হলে তার অনেকগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন, তবে প্রধানত 3টি বৈশিষ্ট্য যদি একটি ঘটনার মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা লেনদেন হিসাবে গণ্য করতে পারি। তার 1 নম্বরটি হলো আর্থিক পরিমাপযোগ্যতা। দ্বিতীয়তে 2টি পক্ষ। তৃতীয়তে আর্থিক অবস্থার পরিবর্তন। এটিকে আমরা ব্যবসার সাথে সম্পর্কিত নামেও বলতে পারি। এখন যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি, যেমন প্রথমেটা দেখেন লেখা আছে আর্থিক পরিমাপযোগ্যতা। প্রথমে বলা হয়েছে আর্থিক। আর্থিক শব্দের অর্থ হলো অর্থ সম্পর্কিত, যার সাথে অর্থের সম্পর্ক আছে সেটাকে বলা হয় আর্থিক। পরিমাপযোগ্যতা শব্দের অর্থ যাকে পরিমাপ করা যায়, অর্থাৎ আর্থিক পরিমাপযোগ্যতা শব্দের অর্থ যাকে অর্থ দ্বারা পরিমাপ করা যায়। আমরা যদি একটা উদাহরণ হিসেবে বলি, ধরেন একজন লোক একটা ব্যবসা করে, জনাব এ একজন ব্যবসায়ী, তিনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে 1000 টাকা চুরি হয়ে গেল। এটার কিন্তু একটা আর্থিক পরিমাপযোগ্যতা আছে। তার 1000 টাকা চুরি হলো, তার মানে তার 1000 টাকার পরিমাণ ক্ষতি হলো। এখন যদি আমরা চিন্তা করি এই জনাব এ, ওনার একজন ছেলে আছে, একটা ছেলে আছে, সেই ছেলেটা হারিয়ে গেল, তাহলে দর্শক কত টাকা দিলে তার ক্ষতিপূরণ হবে? কোনো টাকাতেই কিন্তু তার ক্ষতিপূরণ হবে না। অর্থাৎ এই যে তার ছেলেটি হারিয়ে গেল সেটা কিন্তু আর্থিক পরিমাপযোগ্য নয়। সেরকমভাবেই যেই ঘটনাগুলোকে আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারি, অর্থাৎ যার একটা আর্থিক মূল্য আছে, তাকে আমরা লেনদেন বলতে পারি। আর যার আর্থিক পরিমাপযোগ্যতা নেই সেটি লেনদেন হতে পারে না। দ্বিতীয় বিষয় 2টি পক্ষ। লেনদেন শব্দের অর্থই হলো দেওয়া এবং নেওয়া, আদান এবং প্রদান, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি গিভ অ্যান্ড টেক। অর্থাৎ এই গিভ অ্যান্ড টেক করতে হলে, আদান প্রদান করতে হলে, দেওয়া নেওয়া করতে হলে আমাদের অবশ্যই 2টি পক্ষের দরকার হবে। তৃতীয় যে বিষয়টি আর্থিক অবস্থার পরিবর্তন। এই যে দেওয়া নেওয়ার বিষয়টি হবে, এর মাঝে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এখন আর্থিক অবস্থা বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত আমাদের সমাজে প্রচলিত কথা আছে যে উনি আর্থিকভাবে অনেক সচ্ছল, উনি আর্থিকভাবে অসচ্ছল। অর্থাৎ আর্থিক অবস্থা বলতে আমরা সাধারণত আমাদের টাকা পয়সার অবস্থাগুলোকে বুঝি। ঠিক হিসাব বিজ্ঞানেও তাই বলা হয়। এই আর্থিক অবস্থা বলতে একজন ব্যক্তির টাকা পয়সার যে অবস্থা সেগুলোর পরিবর্তনকে বোঝাতে হবে। যেমন ধরেন আমাদের সমাজে বা আমাদের প্রচলিত ব্যবসা বাণিজ্য হিসেবে অনেক কোম্পানিগুলো তাদের সেলসম্যানের মাধ্যমে দোকানে দোকানে গিয়ে অর্ডার নেয়। তো ধরেন স্কয়ার লিমিটেডের একজন সেলসম্যান, তিনি একটি দোকান থেকে 10,000 টাকার পণ্যের একটি অর্ডার নিলেন যে এই দোকানি তার কাছ থেকে 10,000 টাকার পণ্য কিনবেন। তাহলে দেখেন এখানে কিন্তু আর্থিক পরিমাপযোগ্যতা আছে 10,000 টাকা। 2টি পক্ষও আছে, স্কয়ার গ্রুপ একটি পক্ষ, সেই দোকানি একটি পক্ষ। কিন্তু এটির কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি এখনো, কেননা কোম্পানি এখনও তাকে মালটা ডেলিভারি দেয়নি এবং তিনিও কিন্তু কোম্পানিকে টাকাটা দেননি। তিনি যদি কোম্পানিকে টাকা দিতেন তাহলে তার কাছ থেকে নগদ টাকা চলে যেত এবং তিনি মালগুলো পেতেন, তাহলেই তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হতো। এটিকে বলা হয় আর্থিক অবস্থার পরিবর্তন। এবং এই যে পরিবর্তনটা ঘটবে তার সাথে অবশ্যই ব্যবসার সম্পর্ক থাকতে হবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানে ব্যবসা এবং মালিক দুটোকে আমাদের সম্পূর্ণরূপে আলাদাভাবে বিবেচনা করতে হবে, আলাদাভাবে চিন্তা করতে হবে। যে পরিবর্তনটা ঘটবে আর্থিক অবস্থার, সেটার সাথে অবশ্যই ব্যবসার সম্পর্ক থাকতে হবে। এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে লেনদেন বোঝার চেষ্টা করব। আমরা নবম দশম শ্রেণীর কথা যদি আমরা চিন্তা করি, যেই প্রশ্নগুলো আমাদের প্রধানত থাকবে, যেমন ধরেন লেখা আছে যে জনাব রহিম 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে এটার একটা আর্থিক পরিমাপযোগ্যতা আছে 10,000 টাকা। 2টি পক্ষও আছে, রহিম একটি পক্ষ এবং তার ব্যবসা প্রতিষ্ঠান একটি
পক্ষ, এবং এতে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। রহিমের কাছ থেকে টাকাটা ব্যবসার কাছে চলে আসছে, তাহলে ব্যবসার নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে এবং রহিমের নগদ টাকা হ্রাস হচ্ছে বা কমে যাচ্ছে। এটাই হলো আর্থিক অবস্থার পরিবর্তন। এখন যেই ঘটনাগুলোর মধ্যে এই তিনটা বৈশিষ্ট্যই থাকবে, তিনটা বৈশিষ্ট্যই থাকবে, সেটি লেনদেন হবে। যেটির মধ্যে দুইটি আছে কিন্তু একটি নেই, সেটি লেনদেন হবে না। অর্থাৎ তিনটাই থাকতে হবে, তাহলেই সেটি লেনদেন হবে। আমরা যদি আরও কিছু উদাহরণ দিই, অথবা যদি আমরা নবম দশম শ্রেণীতে সাধারণত যেই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে, ইভেন এইচএসসি লেভেলেও কিছু কিছু এন্ট্রি পরীক্ষায় থাকে যেগুলো লেনদেন নয়, সেগুলো কেন লেনদেন নয় যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমত থাকে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো, অথবা পণ্য বিক্রয়ের অর্ডার পাওয়া গেল। ফরমাইশ বাংলা শব্দ, এর ইংরেজি হলো অর্ডার, যদিও আমরা ইংরেজিটার সাথে পরিচিত। যাই হোক, আমরা যদি পণ্য ক্রয়ের ফরমাইশ দেই বা অর্ডার দেই, তাহলে কি হলো, আমরা কিছুক্ষণ আগেও সেটা আলোচনা করেছি, আমরা পণ্য ক্রয়ের অর্ডার দিলাম, অর্থাৎ তার সাথে একটা চুক্তি করলাম যে আমরা পণ্য কিনবো। সেটির আর্থিক পরিমাপযোগ্যতা অবশ্যই আছে। আমরা 50,000 টাকার পণ্য কিনতে পারি, দুটি পক্ষ আছে, ক্রেতা একটি পক্ষ, বিক্রেতা একটি পক্ষ, কিন্তু এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ পণ্যটা আমি এখনো কিনিনি, সেও আমাকে পণ্যটা এখন পর্যন্ত সরবরাহ করেনি। এই আর্থিক অবস্থার সাথে সম্পর্ক না থাকার কারণে এটি লেনদেন হবে না। দ্বিতীয় যে বিষয়টি, আমরা আরও একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। নবম দশম শ্রেণীতে প্রায় এই প্রশ্নটি থাকে যে মাসিক এত টাকা বেতনে একজনকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, একটা টাকার মূল্য থাকে, যেমন ধরেন 10,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো, তাহলে আর্থিক পরিমাপযোগ্যতা আছে, দুটি পক্ষ আছে, ম্যানেজার একজন পক্ষ এবং কোম্পানি আরেকটা পক্ষ। কিন্তু এখানেও কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, কারণ তিনি এখনো কাজে যোগদান করেননি, কাজও করেননি, তাকে বেতনও দেওয়া হয়নি। এই কারণে এটার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এটি লেনদেন হবে না। তো আমরা আরও বেশ কিছু উদাহরণ নিয়ে আমরা আগামী ক্লাসে আলাপ করব। তো আজকের এই ক্লাসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে এই লেনদেন অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা হিসাবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।